দুই গোলে পিছিয়ে পড়েও মিশরকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা। কিছুক্ষণ পর লড়াইয়ে নামছে সুইজারল্যান্ড কলম্বিয়া। নতুন অধ্যায় খুলে দিতে পারে বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর। কৌশলগত প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশিদের সুযোগ। শুরু হয়েছে কর্মী নিয়োগ। সিন্ডিকেট ও দুর্নীতি রোধে কড়াকড়ি পদক্ষেপ সরকারের। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে ফুটবল বিশ্বকাপের খবর। ম্যাচে 2 গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। মিশরকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তারা। তবে এই ম্যাচে নানা প্রশ্নের জন্ম দিয়েছে রেফারির কয়েকটি সিদ্ধান্ত। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দুদলের লড়াইটা বেশ জমে ওঠে। 15 মিনিটে কর্নার থেকে ইয়াসির ইব্রাহিমের বুলেট গতির হেড জালে জড়ালে লিড নেয় মিশর। 3 মিনিট পর পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ মিস করেন লিওনেল মেসি। সমতায় ফিরতে মিশরের ডিফেন্সে কাঁপন ধরান মেসি, আলভারেজ, ডিপলরা। তবে মিশরীয় গোলকিপার মোস্তফা শোবেবের দুর্দান্ত কিপিংয়ে প্রথমার্ধে গোল নামক সোনার হরিণের আর দেখা পায়নি আলবিসেলেস্তারা। 67 মিনিটে হাসানের অ্যাসিস্টে মোস্তফা জিকোর চোখ ধাঁধানো গোলে আবারও লিড নেয় মিশর। এরপরই শুরু হয় আর্জেন্টিনার ম্যাজিক। 79 মিনিটে রোমেরোর গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। 4 মিনিট পর মেসির গোলে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। আসলে এল-এম-10-এর এটি 8ম গোল। এরপর ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির দল। বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে রাত 2টায় ভ্যাঙ্কুভারে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। শেষ 32-এ আলজেরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী সুইসরা। অন্যদিকে অপরাজিত থেকে শেষ 16তে পৌঁছেছে কলম্বিয়া। তবে ইনজুরিতে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ স্ট্রাইকার জন কর্দোবা। অন্যদিকে সুইসদের ভরসা অধিনায়ক গ্রানিত জাকা। দুই দলের মুখোমুখি লড়াইয়ে 4 দেখায় 2 জয় নিয়ে এগিয়ে কলম্বিয়া। সুইজারল্যান্ডের রয়েছে 1 জয় ও 1 ড্র। দক্ষিণ এশিয়ার কৌশলগত এক নতুন অধ্যায় খুলে দিতে পারে বেইজিং প্রস্তাবিত বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর। এই করিডোর হলে বাংলাদেশ হতে পারে আঞ্চলিক ট্রানজিট হাব, আর চীন পেতে পারে বঙ্গোপসাগরে বিকল্প প্রবেশপথ। তবে এর বড় বাধা মিয়ানমারের গৃহযুদ্ধ, রাখাইনের অস্থিতিশীলতা এবং ভারতের নিরাপত্তা উদ্বেগ। তাই এই সম্ভাবনা কাজে লাগাতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশকে কৌশলগত প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। কুনমিং থেকে চট্টগ্রাম একটি করিডোর, যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার অর্থনীতি, আবার উস্কে দিতে পারে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতাও। চীনের লক্ষ্য মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমিয়ে ইউনানকে সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করা, আর সেই পথের কেন্দ্রে বাংলাদেশ। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে চীন পেতে পারে বিকল্প সমুদ্র, আর বাংলাদেশ হয়ে উঠতে পারে আঞ্চলিক ট্রানজিট ও লজিস্টিক হাব। তাই এই করিডোরকে শুধু অবকাঠামো নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যের নতুন সমীকরণ হিসেবেও দেখা হচ্ছে। তবে সেই করিডোরের পথে সবচেয়ে বড় বাধা মিয়ানমারের গৃহযুদ্ধ। কারণ এর একটি গুরুত্বপূর্ণ অংশ রাখাইন রাজ্য দিয়ে যাবে, যেখানে বিরাজ করছে সংঘাতময় পরিস্থিতি। এ নিয়ে উদ্বিগ্ন ভারতও। দিল্লির আশঙ্কা বঙ্গোপসাগরে চীনের অর্থনৈতিক উপস্থিতি ভবিষ্যতে কৌশলগত প্রভাব বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় নিরাপত্তা ও রাজনৈতিক সমঝোতা নিশ্চিত হলে এই করিডোর থেকে ভারতও লাভবান হবে। আমাদের যেটা দেখা দরকার, এবং আমি প্রথমেই বলেছি যে নিয়ে গবেষণা করা দরকার বড় আকারে, আমার স্বার্থটা রক্ষিত হচ্ছে কিনা, রিস্কগুলো দেখা দরকার। এখানে ভারত কিভাবে নিবে সেই গবেষণাটা দরকার, যুক্তরাষ্ট্র কিভাবে দিবে সেটা দেখা দরকার। কিন্তু আমার কথা হচ্ছে বড় আকারে দরকার যে আমার জনগণ এর মাধ্যমে লাভ হবে কিনা। চীন অবশ্য বলছে এই উদ্যোগের লক্ষ্য অর্থনৈতিক সংযোগ জোরদার করা, ভূ রাজনৈতিক প্রতিযোগিতা নয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো দেশটির শ্রমবাজার। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সোমবার থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে। সরকারের আশা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু করা যাবে। তিনি আরও জানান, খুব শিগগিরই মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও ইতিবাচক অগ্রগতির খবর আসতে পারে। এদিকে এবার রিক্রুটিং এজেন্সি নির্বাচনের দায়িত্ব থাকবে বাংলাদেশের হাতে।
সিন্ডিকেট ও দুর্নীতি রোধে সরকার ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর পথ সুগম হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষী ও পুলিশ সদস্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে মিশনে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য আরও বেশি নেতৃত্ব স্থানীয় পদের দাবি জানান তিনি। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জো পিয়েরে ল্যাক্রোয়া এবং অতুল খারের সাথে পৃথক বৈঠকে তিনি এই আহ্বান জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট পাঠানো এবং দ্রুত মোতায়েনযোগ্য বাহিনীর সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেন। জবাবে জাতিসংঘের এই দুই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশি শান্তিরক্ষীদের দক্ষতা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সার্বিক লজিস্টিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় আবারও তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ প্রকাশিত 2026 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে উঠে এসেছে এই চিত্র। বিশ্বের 173টি দেশের মধ্যে ঢাকার অবস্থান 171তম, স্কোর মাত্র 42। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্কো ও লিবিয়ার ত্রিপোলির পরেই রয়েছে বাংলাদেশের রাজধানী। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো এই 5টি সূচকের মূল্যায়নে ঢাকার সবচেয়ে দুর্বল অবস্থান অবকাঠামোতে। তবে তুলনামূলকভাবে কিছুটা ভালো স্কোর রয়েছে শিক্ষা খাতে। আঙ্কারায় শুরু হয়েছে ন্যাটোর 36তম শীর্ষ সম্মেলন। 32 সদস্য দেশের নেতাদের আলোচনায় প্রাধান্য পাচ্ছে প্রতিরক্ষা ব্যয়, ইউক্রেন যুদ্ধের পরবর্তী কৌশল এবং ইউরোপের নিরাপত্তা। বিশ্লেষকদের মতে এই সম্মেলনে নির্ধারিত হতে পারে ন্যাটোর আগামী কৌশলগত রূপরেখা, যার প্রভাব পড়তে পারে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ ও বৈশ্বিক ভূরাজনীতির নতুন সমীকরণে। যুদ্ধ, সংঘাত আর অনিশ্চয়তার এই সময়ে বিশ্বের নজর এখন তুরস্কের রাজধানী আঙ্কারায়। ন্যাটোর 36তম শীর্ষ সম্মেলনে বসেছেন 32 সদস্য দেশের নেতারা। 2 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ জোটের শীর্ষ নেতারা। আলোচনা কেন্দ্রে রয়েছে 2035 সালের মধ্যে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয়, ইউরোপের সামরিক সক্ষমতা জোরদার এবং ন্যাটোর দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশল। ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা, প্রতিরক্ষা শিল্পে যৌথ বিনিয়োগ, রাশিয়ার নিরাপত্তা চ্যালেঞ্জ, ইরান সংকট এবং বৈশ্বিক রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবও গুরুত্ব পাচ্ছে আলোচনায়। আয়োজক তুরস্ক সুযোগটি কাজে লাগাতে চাইছে। নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং F-35 কর্মসূচিতে পুনরায় যুক্ত হওয়ার বিষয়টি জোরালোভাবে উত্থাপনে মরিয়া আঙ্কারা। বিশ্লেষকদের মতে এই সম্মেলনের সিদ্ধান্ত শুধু ন্যাটোর ভবিষ্যৎ কৌশলই নয়, ইউক্রেন যুদ্ধের পরবর্তী ধাপ, ইউরোপের নিরাপত্তা এবং বৈশ্বিক ভূ রাজনীতির নতুন সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। চন্দ্রা, নিউজ 24। লেবাননে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026-এর জমকালো মেগা ফাইনাল। সাধারণ সম্পাদক পলাশ ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলামিন ইজ্জত। প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আমিনুল ইসলাম খান, বিশেষ অতিথি দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন সহ আরও অনেকে। আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদক সহ সব ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে তরুণদের দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার ও 3 পার্বত্য জেলা। কক্সবাজার ও রাঙামাটিতে পাহাড় ধস ও গাছ পড়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। চট্টগ্রামের রেকর্ড বৃষ্টিপাতে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নগরবাসী। রহমাননগরে দেয়াল ধসে মৃত্যু হয়েছে 1 জনের, আহত আরও কয়েকজন। রেললাইনে পানি উঠে ও গাছ ভেঙে পড়ায় আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। সমুদ্র বন্দরগুলোতে এখনও বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টানা বৃষ্টিতে কক্সবাজারের দরিয়াননগরে বসতঘরে পাহাড় ধসের ঘটনায় চাপা পড়েন 4 জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 নারীর। পরিবারের বাকি 3 সদস্যকে জীবিত উদ্ধার করা হয়। হঠাৎ করে দেখি একজনের এতটুকু দেখা যায়, আরেকজনের হাত দেখা যায়। হাত দেখা যাওয়ার পরে এরা উদ্ধার করছি। বৃষ্টি যখন হয়েছে তাদের থেকে একটা ভালো একটা পরিবেশে চলে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল। পাহাড় ধসের শঙ্কায় দিন পার করছেন বান্দরবানের হাজারো মানুষ। বিপদসীমার উপরে মাতামুহুরী নদীর পানি, লামা ও আলীকদমের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ আছে যোগাযোগ।
বান্দরবনে অনেকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে অনেক আতঙ্ক আছি। অনেক পাহাড় ভাঙছে, তারপর আরো অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। গত কয়েকদিন বৃষ্টির কারণে আমার ওইখানে পাহাড় ভাঙি পড়ছে। অন্যদিকে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচির তিন্দু, রেমাক্রি ও নাফাখুমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবনে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাতের ফলে চেঙ্গি ও মাইনে নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। শহরের বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে। রাঙ্গামাটিতে গাছ উপড়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের টানা বর্ষণে তলিয়ে গেছে নগরীর কাতালগঞ্জ, চকবাজার, বাকুলিয়া, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকা। রহমাননগর আবাসিকে দেয়াল ধসে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। রেললাইনে পানি উঠে ও গাছ ভেঙে পড়ায় আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। নোয়াখালীতে মেঘনায় মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। 5 দিন ধরে বন্ধ রয়েছে হাতিয়ার সাথে নৌ যোগাযোগ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যার ঝুঁকি মোকাবেলায় সব জেলায় বিশেষ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। আমাদের মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলায় 200 মেট্রিক টন করে চাল, 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি তাৎক্ষণিকভাবে এই ধরনের দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। আমরা এই ব্যাপারে সামগ্রিক প্রস্তুতি রয়েছে। বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্য তাৎক্ষণিক সেখানে সহযোগিতা দিব। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সিদ্ধান্তের কথা জানায়। আদেশে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলার আজকের এইচএসসি, আলিম, বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে মাঠ পর্যায়ের মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে কোনো সরকার প্রধানের মহড়া পরিদর্শনের ঘটনা এটাই প্রথম। মানিকগঞ্জের সিংগাইরে প্রশিক্ষণ কার্যক্রম দেখতে যান তিনি। সেনা সদস্যদের প্রশংসার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তিনি। ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছে থেকে প্রশিক্ষণ কার্যক্রম এবং কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। একটি মৌখিক অপারেশনাল নির্দেশনা শোনার পাশাপাশি সেনা সদস্যের পরিচালিত রেইড মহড়াও দেখেন। যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ এবং সমরাস্ত্র ব্যবহারের বাস্তবধর্মী অনুশীলন ঘুরে ঘুরে দেখেন সরকার প্রধান। সেনা বাংকারে নেমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছদ্মবেশে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের খোঁজ খবর নেন। দায়িত্ব পালনে উৎসাহও দেন তাদের। মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে সময় কাটাতে তাদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সেনা সদস্যদের সঙ্গে চা পান করেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন। এতে উপস্থিত সদস্যদের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। দিক নির্দেশনামূলক বক্তব্যে জাতীয় সংকট মোকাবেলা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ক্যান্সার আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে ক্যান্সার আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থান খোঁজ খবর নেন। একই সঙ্গে মা ফাতেমাতুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন। 2024 সালের 5 আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক 2 সপ্তাহ পর জানতে পারেন তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন
জিসান ক্যান্সারে আক্রান্ত। এর 7 মাস পর স্বামীকেও হারান তিনি। জাতীয় সংসদের চলমান অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের বিরতিতে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন এবং দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার সহ 6 দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মানববন্ধনে অংশ নেন জোটের নেতাকর্মীরা। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি পালন করছে জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় জোট। আবারও সামনে আনা হলো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার সহ 6টি দফা। নেতারা বলেন, জুলাই আন্দোলনের নিহতদের আত্মত্যাগ ও জনগণের প্রত্যাশা পূরণে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জোটের নেতাকর্মীরা। প্রয়োজনে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি জানান তারা। মানববন্ধন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে জুলাই আন্দোলনে হতাহতদের পক্ষে স্মারকলিপি দেন জোটের নেতারা। জানান, প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন স্পিকার। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগস্টের তফসিল আর অক্টোবরের প্রথম দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন হবে 1 বছর ধরে। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে বলেও জানান তিনি। বলেন, জুলাইয়ের চেতনার সঙ্গে কোনো আপোষ নয়। স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর, উত্তর পূর্ব অঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল এবং সমতল এভাবে ভাগ করে সময় নির্ধারণ করছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য করা হয়েছে আলাদা রোডম্যাপ। চলতি মাসের শেষের দিকে সব চূড়ান্ত করে প্রকাশ করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে আসেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জানান, অনেকের সংশয় থাকলেও সরকার স্থানীয় নির্বাচনের পথে হাঁটছে। আগস্টে তফসিল, অক্টোবরের শুরুতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, চলবে 2027 সালের অক্টোবর পর্যন্ত। নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি বেশি সংখ্যক নির্বাচন শুকনো মৌসুমে হওয়া, শীতের মৌসুমে হওয়া। আপনারা জানলেন অক্টোবরের দিক থেকে শুরু হবে এবং এটাও একটা তথ্য, শুরু হবার পরে 10 থেকে 12 মাস সময় লাগে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। তথ্য উপদেষ্টা কথা বলেন জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গেও। জানান, জুলাইয়ের চেতনা নিয়ে কটূক্তি করা অপরাধ। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরো কিছু কাজ বাকি আছে। হয়ে অবশ্যই 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন হবে।
সাভারে এনসিপির সমাবেশে হামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর, তবে ঘটনার পর সরকারের ভূমিকা নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংসদ বিল 2026 নিয়ে সংসদে আপত্তি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আশঙ্কা, নতুন ব্যবস্থায় স্বাস্থ্যসেবার ব্যয় বাড়তে পারে। একই দিন দেশের আদালতে মামলা জট কমাতে সরকারের পদক্ষেপ ও এনসিপির উপর নানা সময় হওয়া হামলার নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন আইনমন্ত্রী। জাতীয় সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল, নীতিগত সিদ্ধান্ত ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। এদিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধনী বিল 2026 বিশেষ কমিটির পরীক্ষিত প্রতিবেদন সংসদে উত্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 যার বিরোধিতা করেন বিরোধী দলীয় নেতা। বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক প্রতিষ্ঠান, এতে বেসরকারি বিনিয়োগ স্বাস্থ্যসেবায় ব্যয় বাড়াবে। এখানে কেউ ইনভেস্ট করবে এবং এখান থেকে প্রফিট জেনারেট করার ইচ্ছা থাকবে, স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয়টা বেড়ে যাবে। এদিন জুলাই নিয়ে কথা বললে বা এনসিপি সভা সমাবেশে বিভিন্ন সময় হামলার ঘটনা তুলে ধরেন সাংসদ আক্তার হোসেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী বলেন, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। এদিন নিম্ন আদালতে 40,78,000-এর বেশি এবং উচ্চ আদালতে 5,61,000 মামলা বিচারাধীন আছে বলে সংসদকে জানান আইনমন্ত্রী। তো আমরা এটা পর্যায়ক্রমিকভাবে চৌকি আদালতগুলোকে নির্মাণ সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে এবং গতকাল রাতেই সমস্ত স্কিম নিয়ে আমি মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি। আমরা এই কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব। বাণিজ্য মন্ত্রী জানান, চামড়া রপ্তানির সক্ষমতা বাড়াতে সিইটিপি সম্প্রসারণ করা হবে। আর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধের সময় জেলে পরিবারগুলোর সহায়তা বাড়ানো হবে। সারা বাংলাদেশে যত শ্যালো এবং ডিপ টিউবওয়েল আছে এগুলিকে পর্যায়ক্রমে সোলারের আওতায় নিয়ে আসা হবে খুব কম সময়ের মধ্যে। চামড়া যদি ধরে রাখা যায়, যেটা ধরে রাখা গিয়েছে, তাহলে যে ট্যানারি আমাদের আছে যতটুকু কমপ্লায়েন্ট না, কিন্তু এগুলি প্রসেস করা সম্ভব এবং সেটা চামড়াজাত পণ্যে রূপান্তরিত করা সম্ভব। জনপ্রশাসন মন্ত্রী জানান, আগামী 1 বছরের মধ্যেই অধিকাংশ শূন্য পদে জনবল নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নেত্রকোনা 3, নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসী সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।